Law Insight Law, protecting your rights with integrity. বিষয় হচ্ছে ইকুইটি অ্যান্ড ট্রাস্ট আইন, হিন্দু আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে আগামী 19 তারিখে যে পরীক্ষাটা রয়েছে তার সংক্ষিপ্ত সাজেশন। প্রথমে ইকুইটি আইনের যে সাজেশনগুলো তৈরি করেছি তার সেগুলো আলোচনা করি। 1 নম্বরে ন্যায়পরায়ণতা নীতি বা ম্যাক্সিম সমূহ কি উৎপত্তি ও বিকাশ লাভ করে, কিভাবে ন্যায়পরায়ণতা নীতি বা ম্যাক্সিম সমূহ কিভাবে উৎপত্তি বিকাশ লাভ করে। নির্মুক্ত নীতি বা ম্যাক্সিম সমূহ উদাহরণ সমূহ ব্যাখ্যা করো। সমতায় ন্যায়পরায়ণতা বা ন্যায়পরায়ণতায় আইনকে অনুসরণ করে। এই দুটো অবশ্যই পড়তে পারে, সুন্দরভাবে পড়ে নিতে হবে। অথবা ন্যায়পরায়ণতা বলতে কি বোঝো, ইংলিশ আইন ব্যবস্থায় ইহার বিকাশ বিবরণ দাও। ন্যায়পরায়ণতা বলতে কি বোঝায়, ইংল্যান্ডের সাধারণ আইনে আদালতে থাকা সত্ত্বেও কেন ইকুইটি আদালত সৃষ্টির প্রয়োজন দেখা দিয়েছিল। ন্যায়পরায়ণতা এখতিয়ার এবং আইন ও ন্যায়পরায়ণতা একত্রীকরণ ব্যাখ্যা করো। বাংলাদেশের আদালত সমূহে ন্যায়পরায়ণতা কিভাবে কার্যকর হয় ব্যাখ্যা করো। ন্যায়পরায়ণতার অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনে সন্নিবেশিত হয়ে গেছে। আপনি কি একমত করুন। এই যে খ নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা 99% আসার সম্ভাবনা রয়েছে এইবারের পরীক্ষায়। 2 নম্বর প্রশ্নে ন্যায়পরায়ণতা ম্যাক্সিম বলতে কি বোঝো, ম্যাক্সিম গুলো ন্যায়পরায়ণতা সীমাবদ্ধ করেছে কি, এটি তুমি সমর্থন করো। নিম্নের যে কোনো দুটি নীতি ব্যাখ্যা করো। ন্যায়পরায়ণতা প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে অথবা ন্যায়পরায়ণ হইতে হবে। ন্যায়পরায়ণতা ব্যক্তি কেন্দ্রিক কাজ করে। ন্যায়পরায়ণতা প্রতিকারবিহীন কোনো আচরণ সহ করে না, আর বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে। যদি এইগুলো পড়তে পারেন তাহলে ইকুইটি থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন অবশ্যই পাবেন। এবার ট্রাস্ট আইন থেকে একটা প্রশ্ন হতে পারে, লাভকারী কারা। ট্রাস্ট আইনে 1882 বিধান মতে লাভভোগীদের অধিকার ও দায়িত্ব আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। ট্রাস্ট ভঙ্গের জন্য লাভভোগীদের কি কি প্রতিকার আছে, ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টির দায়িত্ব আলোচনা করো। এই ট্রাস্টির দায়িত্ব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1 বছর পরই এসে থাকে, বা একবার বছর আসলে তার বড় বছরও আসতে দেখা গিয়েছে। অথবা কিভাবে একজন ট্রাস্টিকে নিয়োগ ও বরখাস্ত করা হয়, কখনো কিভাবে ট্রাস্ট বাতিল করা যায়, ট্রাস্টি কি স্বত্বভোগী হইতে পারে। অথবা আরেকটা প্রশ্ন সমূহের মধ্যে আসি যেটা প্রায় এসে থাকে, ট্রাস্টের সংজ্ঞা দাও। একটি বৈধ ট্রাস্টের উপাদান সমূহ কি কি, কিভাবে একটি ট্রাস্ট বিলুপ্ত হয়। খ নম্বরে ট্রাস্ট আইন 1882 6 ধারা অনুযায়ী ট্রাস্ট সিটির ক্ষেত্রে 3টি আবশ্যকীয় সুনির্দিষ্টতা ব্যাখ্যা করো। 1882 সালের ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ করো। এই যে 1882 সালের 6 ধারা অনুযায়ী ট্রাস্ট সিস্টেমের ক্ষেত্রে 3টি আবশ্যকীয় সুনির্দিষ্টতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখা গিয়েছে যে প্রতি বছরই প্রায় এসে থাকে, যে 1 বছর আসলো তার পর বছর আসবে না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু প্রতি বছরই প্রায় এসে থাকে। আরেকটা প্রশ্ন আছে ট্রাস্ট আইনের, ট্রাস্ট ভঙ্গ বলতে কি বোঝো। ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টির দায় দায়িত্ব আলোচনা করো। ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে লাভভোগীর প্রতিকার কি কি, কিভাবে একজন ট্রাস্টিকে নিয়োগ ও বরখাস্ত করা হয়, কখন কিভাবে ট্রাস্ট বাতিল করা যায়, ট্রাস্টে কি স্বত্বভোগী হইতে পারে, এর আগেও বলেছি। অথবা ট্রাস্টের সংজ্ঞা দাও, ট্রাস্টের কর্তব্য অধিকার সমূহ আলোচনা করো। একজন ট্রাস্টি কি তার সহ ট্রাস্টের ত্রুটির জন্য দায়ী হয়, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন প্রায় এসে থাকে, স্বত্বভোগী কারা। বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্টে তাদের যে অধিকার দায়িত্ব দেওয়া হয়েছে তা আলোচনা করো। ট্রাস্ট ভঙ্গের জন্য তাদের কি কি প্রতিকার আছে। স্পেসিফিক রিলাইভ অ্যাক্ট, এসআর অ্যাক্টের 9 ধারার অধীনে ইকুইটি পরিসর কতখানি। স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে এসআর অ্যাক্ট 8 ধারার বিধান আলোচনা করো। কখন একটি দলিল রোধ করা যায়, এইরূপ রদের জন্য কি কি উপাদান আবশ্যক। রিসিভার নিয়োগের সংক্রান্ত এসআর অ্যাক্টের বিধান আলোচনা করো। অথবা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বলতে কি বোঝান, কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় এবং কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না, উদাহরণ সহ আলোচনা করুন। অথবা ঘোষণামূলক মামলা কি কি, ঘোষণামূলক মামলা কি কি কারণে আদালত এরূপ ঘোষণা মঞ্জুর করতে অস্বীকার করতে পারে। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
অথবা সুনির্দিষ্ট চুক্তি পালন বলতে কি বোঝা? কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় এবং কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, উদাহরণ সহ আলোচনা করো। সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে? এটা কিন্তু আরেকটা প্রশ্ন। স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৯ ধারায় কি ধরনের প্রক্রিয়ার কথা বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন ৮ ও ৯ ধারার মধ্যে পার্থক্য উল্লেখ করো। আদালত বাড়ি ভাঙার আদেশ দিতে পারেন কি? আদালত ঘর বাড়ি ভাঙার আদেশ দিতে পারেন কি? এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতি বছরই এসে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট অবশ্যই। হিন্দু আইন, হিন্দু আইনে বাটোয়ারার বিধানগুলো আলোচনা। ক নম্বর, খ, একজন হিন্দু ক তার স্ত্রী খ, মা গ এবং এক ভাই ঘ চাচা ইঙকে রেখে মারা গেল। কে কতটুকু সম্পত্তি পাবে এবং কে স্টক অফ ডিসেন্ট হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। হিন্দু আইন অনুযায়ী কারা ভরণ পোষণ পাওয়ার অধিকারী? একজন স্ত্রী ও বিধবা কি পৃথক বাসস্থান এবং ভরণ পোষণ দাবি করতে পারে? বিধবার ভরণ পোষণের পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? অথবা দত্তক কি? বোনের ছেলেকে দত্তক গ্রহণ করা যায় কি? একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ করা কি বৈধ? কোন হিন্দু বিধবা মৃত স্বামীর আগাম অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করতে পারে কি? বাংলাদেশের কোন কায়স্থকে কোন নমশূদ্রকে দত্তক গ্রহণ করতে পারে? আলোচনা করো। অথবা হিন্দুকে, হিন্দু আইনের উৎস হিসেবে প্রথার ভূমিকা নির্ধারণ করুন। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু এবার আসলেও আসতে পারে। খ নম্বর, দায়ভাগ ও মিত্র খরা মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? ইহাদের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এই দুটো প্রশ্ন এবার অবশ্যই আসতে পারে। সেটা সঠিকভাবে কিন্তু 100% বলা যাচ্ছে না, তবে এসে থাকবে। আশা করা যায় যে প্রশ্নটা এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অথবা স্ত্রীধন বলতে কি বোঝো? একজন হিন্দু মহিলার স্ত্রীধনের উপর কতটুকু অধিকার আছে? স্ত্রীধন ও বিধবা সম্পত্তির মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। কি উদ্দেশ্যে একজন হিন্দু বিধবা তার স্বামী সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারে? অথবা দেবোত্তর সম্পত্তি কি? দেবোত্তর সম্পত্তির প্রয়োজনীয় সত্তা বলে আলোচনা করুন। দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে সেবায়তের কার্য বলে আলোচনা করুন। অথবা বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনের অধিকার সাধারণ নীতিসমূহ আলোচনা করো। 2, দায়ভাগ মতানুসারে হিন্দু আইনে কারা উত্তরাধিকারী থেকে বঞ্চিত? একজন হিন্দু ক তার বিধবা স্ত্রী খ এবং গ ভাই গ এবং পুত্র ঘ এবং এক পূর্বের মৃত পুত্র ইমকে মারা যায়। মৃত পুত্রের পুত্র ছেলে মাকে মারা যায়। হিন্দু দায়ভাগ আইন অনুসারে কয়ের সম্পত্তি কে কি পরিমাণ পাবে এবং কেন পাবে ব্যাখ্যা করো। এটা হিন্দু আইনের একটা অঙ্ক টাইপের অঙ্কই বলা চলে, মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু আইনের উইলের সংজ্ঞা দাও। উইলের প্রয়োজনীয়তা উপাদান সমূহ কি কি? কে উইল করতে পারে? কোন সম্পত্তি উইল করা যায়? একজন ভাবি উত্তরাধিকারী কখন একটি উইল প্রত্যাহারের জন্য আদালতে আশ্রয় নিতে পারে? দান কাকে বলে? একটি বৈধ দানের উপাদান কি? অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা? দান উইলের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দান কাকে বলে? একটি বৈধ দানের উপাদান সমূহ কি কি? অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা? দান উইলের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। অথবা একটা প্রশ্ন আছে হিন্দু বিবাহ নিয়ে। হিন্দু বিবাহ কত প্রকার ও কি কি? বৈধ হিন্দু বিবাহের অপরিহার্য উপাদান সমূহ বর্ণনা করো। হিন্দু বিবাহ একটা ধর্মীয় অনুষ্ঠান, চুক্তি নয়, ব্যাখ্যা করো। দেবোত্তর সম্পত্তি কাকে বলে? দেবোত্তর অধ্যায় থেকে এই প্রশ্নটা প্রায় এসে থাকে। দেবোত্তর সম্পত্তির বৈশিষ্ট্য সমূহ কি কি? দেবোত্তর সৃষ্টির জন্য প্রকৃত অর্থে দেবতার উদ্দেশ্যে সম্পত্তি উৎসর্গিত হতে হবে, ব্যাখ্যা করো। বিগ্রহ আইনের চোখে ব্যক্তি কিনা? বিগ্রহ আইনের চোখে ব্যক্তি কিনা? যে বিগ্রহ এটা আইনের চোখে ব্যক্তি কিনা? হিন্দু যৌথ পরিবারের একজন কর্তার ক্ষমতা, মর্যাদা, অধিকার, কর্তব্য সমূহ আলোচনা করো। হিন্দু আইনে উইল ও দেনা সংক্রান্ত বিধানের বলির উদাহরণ ব্যাখ্যা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসে থাকে। এবার আলোচনা করি টিকা। হিন্দু আইনের দেশান্তর গমন, ফ্যাক্টাম ভ্যালেট, গো প্রতিনিধিত্ব মতবাদ, সহ অংশীদার, অনুমোদিত বিবাহ, নাবালকের অভিভাবক, সেবায়েত, গন্ধর্ব বিবাহ, কর্তা, অবিভাজ্য সম্পত্তি, উইল, দেবত্ব সম্পত্তি, স্বপিণ্ড। প্রতিনিধিত্ব মতবাদ, ফ্যাক্টাম ভ্যালেট আগেই বলেছে, আবার দ্বিতীয়বার চলে আসছে। সহ অংশীদার, স্ত্রীধন, অনুমোদিত বিবাহ।
আগে লিখেছিলাম শ্রুতি, প্রথা, জীবন সত্য, অনুলোম বিবাহ, প্রতিনিধিত্ব মতবাদ, বিজ্ঞান লব্ধ জ্ঞান, প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ দুটো পড়লে একটা পাওয়া যায় আশা করি। সহ উত্তরাধিকারিত্ব, উইল, দেবতা সম্পত্তি। একটা জিনিস দুবার পড়ে গেছে। তো আমার বিশ্বাস যে এই যে 26টা হয়েছে না, এর মধ্যে দু একটা ডাবল ডাবল হয়েছে, মোট 18 থেকে 20টা আছে। এর মধ্যে পড়লে অবশ্যই অবশ্যই 2-3টা পেয়ে যাবেন। তো এভাবে পড়ুন, দেখবেন অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কমন পাচ্ছেন। আমি 100% দিচ্ছি না, 99% দিচ্ছি না, প্রশ্নগুলো কমন পাবেন। মানে এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে প্রতি বছরই, মিনিমাম এই প্রশ্নগুলোর মধ্যে প্রশ্ন হয়ে থাকে। এই ইকুইটি, হিন্দু আইন, সুনির্দিষ্ট প্রতিকারণ, টাস্ট আইনের মধ্যে। তো আপনারা পড়ুন, পড়লে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আর আমার এই প্রশ্নের যে পিডিএফ কপি, এটা আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন বা দেখতে পারেন পিডিএফ পিডিএফ অথবা ওয়ার্ড ফাইল রূপে, যে কোনো একটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক, আগামী 19 তারিখের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।